বৃষ্টি বন্ধ হওয়ায় পানি সামান্য কমলেও বন্যা দুর্গত ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজেও বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অনেকেই। যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা বেশি বিপাকে ফেলেছে বন্যা কবলিতদের। কুমিল্লার বুড়িচংয়ে গোমতীর বাঁধ ভাঙনের কবলে পড়ে বৃহস্পতিবার রাতে। পরে ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদী থেকে লোকালয়ে পানি ঢোকে। দুই নদীর মাঝখানে প্লাবিত দুই উপজেলার শতাধিক গ্রাম। সবচেয়ে ক্ষতির শিকার বুড়িচং উপজেলার উত্তরের ৬ ইউনিয়ন। পর্যাপ্ত নৌকা ও স্পিডবোট না থাকায় দুর্গতদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। উঁচু জায়গা এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন লক্ষাধিক মানুষ। ঘরে যে আসবাবপত্র ছিল বা ঘর বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সরঞ্জাম কোনো কিছু আমরা আনতে পারিনি, শুধু আমরা জীবনটা নিয়ে উপরে উঠছি। ক্ষতি চিন্তাতে আমরা খানাও পেটে ঢুকে না। প্রশাসন বলছে বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। পানি বেশি উচ্চতায় ওঠার আগেই দুর্গত এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসা সুবিধা পর্যাপ্ত আছে। মেডিকেল টিম আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে কাজ করছে এবং বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থা থেকেও অনেক ডাক্তার আমার সাথে পার্সোনালি কথা বলেছেন, তারাও এখানে আসছেন এবং এখনও ঢাকা থেকে আজকেও একটা টিম আসবেন, তারা বিভিন্ন উপজেলায় কাজ করবেন। বেশি খারাপ অবস্থা ফেনীর। বিদ্যুৎ বিচ্ছিন্ন ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় স্বজনদের খোঁজ খবর পাচ্ছেন না অনেকেই। নোয়াখালীতে ২ দিন বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। মুছাপুরে খুলে দেওয়া হয়েছে স্লুইস গেট। সরকারি হিসেবে এ পর্যন্ত ৮ উপজেলার ৮২৬টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১,৫৩,৪৫৬ জন। পানির ভিতরে বাঁচতেছি আমরা, ঘরের ভিতরে আছে আপনার একেবারে এক কোমর পানি। শুক্রবারের চেয়ে শনিবার বন্যায় পানির উচ্চতা বেড়েছে লক্ষ্মীপুরে। সহায়তার অপেক্ষায় পানিবন্দী ৭ লাখ মানুষ। সবার সহযোগিতা কামনা করতেছি, সবাই আমাদেরকে ২ হাত বাড়িয়ে আমাদেরকে সহযোগিতা করবে। প্রচণ্ড স্রোতের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা বিপন্নতা বাড়িয়ে তুলেছে দুর্গতদের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীর ৬ উপজেলা এখনো পানির নিচে তলিয়ে আছে। পানিবন্দী হয়ে লাখো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল, যেটি ফেনী সোনাগাজীকে সংযোগ স্থাপন করেছে, সেখানে এখনো কোমর সমান পানিতে ডুবে আছে। এখন ফেনীর যে সোনাগাজী অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ এখন পানির তলে বন্দী আছে। এখানকার মানুষ খাদ্য সংকটে পড়েছে, সুপেয় পানির অভাবে পড়েছে এবং এখানে ত্রাণ সামগ্রী যেতে পারছে নাই বলে চলছে। স্থানীয়রা বলছে অনেক মানুষ সেখানে বন্দী আছে, তাদেরকে অনেক আশ্রয়ন কেন্দ্রে নিতে চাইলেও অনেককে নেওয়া সম্ভব হয়নি। তবে তারা এখন যে সংকটে আছে, এই সংকটই সবচেয়ে বেশি কষ্টে আছে সুপেয় পানি এবং তাদের যে খাদ্য সেটি। অনেক ত্রাণ সামগ্রী গাড়িগুলো আসছে, তারা গন্তব্যে যেতে পারছে না শুধুমাত্র পানির স্রোতের কারণে। এখন স্থানীয়দের দাবি কোনোভাবে হলেও সরকারি পর্যায়ে এই স্থানীয় বাসিন্দাদেরকে বাঁচানোর জন্য তারা আকুতি করছে। ফেনীর ৬টি উপজেলার প্রায় ১০ লাখ মানুষ এখন পানির নিচে তলিয়ে আছে। ফুলগাজী পরশুরামের কিছু পানি কমলেও এই পানিগুলো সোনাগাজীর দিকে যখন প্রবাহিত হচ্ছে, সোনাগাজীর প্রত্যেকটা অঞ্চল এখন পানির নিচে ডুবে আছে। এখানকার মানুষের চাহিদা পূরণে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিল। কুমিল্লার বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? আর পর্যাপ্ত নৌকা এবং স্পিডবোট না থাকায় যে দুর্গতদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের, এখন পরিস্থিতি আসলে কিভাবে মোকাবেলা করা হচ্ছে? তানভীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সর্বশেষ যে অবস্থা সেটি হচ্ছে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আর আমরা জেনেছি যে গোমতীর বাঁধ যেমন উত্তর দিকে ভেঙেছে, তেমনি কিন্তু শালদা নদীর যে বাঁধ সেটি কিন্তু দক্ষিণে ভেঙেছে। অর্থাৎ দুইটি নদীর মাঝখানে যে দুটি উপজেলা আছে, কুমিল্লার বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা, সেই সব উপজেলার কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আর যেই ভাঙনের কাছাকাছি এলাকাগুলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে
সেখানে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আর সেখানে কিন্তু মানবেতর জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এইবার সবচেয়ে বেশি যারা কাজ করছেন স্বেচ্ছাসেবীরা, তারা কিন্তু বিভিন্ন এলাকায় যারা আটকা পড়ে আছেন তাদেরকে আসলে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন, কিন্তু পানি যে পরিমাণ বেড়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে উদ্ধার করতে তাদেরকে কষ্ট হচ্ছে, কারণ এই জায়গাগুলোতে নৌকার যেমন সংকট আছে, স্পিড বোটের সংকট আছে। আর যত বেশি প্রত্যন্ত এলাকায় কথা কিন্তু স্থানীয়রা জানাচ্ছে যে প্রত্যন্ত এলাকাগুলোতে কিন্তু মানুষজনের অবস্থা আরো বেশি খারাপ, তারা আসলে সেই এলাকা থেকে বের হতে পারেনি বলে কিন্তু এই এলাকার মানুষ খাদ্য সংকট, ঔষধ সংকট এবং বিশুদ্ধ পানির যে সংকট সেখানে আছে। আমি এখন যে জায়গাটাতে আছি কুমিল্লা সদর উপজেলার কালখারপাড় এলাকায়, মূলত এই এলাকাতেও কিন্তু এখন পানি প্রবেশ করছে। এখান দিয়ে কিন্তু স্বেচ্ছাসেবীরা বন্যা দুর্গত এলাকাতে যাচ্ছেন। আমরা দেখেছি যে নৌকা নিয়ে গিয়েছেন, আমরা দেখেছি যে খাবার এবং ঔষধ, বিশুদ্ধ পানি সহ সবকিছুকে নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। তবে স্বেচ্ছাসেবীরা যেটি বারবার বলছেন যে একটি কন্ট্রোল রুমের মাধ্যমে যদি জানানো যেত যে কোন এলাকাগুলো বেশি দুর্গত, কোন এলাকাগুলোতে খাবার দরকার, কোন এলাকায় পানি দরকার বা কোন এলাকায় উদ্ধার কাজ চালানো দরকার, তাহলে স্বেচ্ছাসেবীদের জন্য কিন্তু ভালো হতো। কারণ স্বেচ্ছাসেবীরা কিন্তু জানতে পারছে না যে আসলে কোন এলাকায় কি দরকার। সবাই যা জানছে সবাই কিন্তু একদিকেই ছুটছে। তো সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে অবনতির দিকে। গোমতী নদীর ভাঙনে যেমন বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, তেমনি শালদা নদীর ভাঙনে কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। অন্যদিকে ফেনীর লালপোল এলাকায় আমরা জানি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে বন্ধ থাকার কারণে চট্টগ্রামের সাথে সারা দেশের যান চলাচল কিন্তু ইতোমধ্যে বন্ধ আছে। তবে 14 গ্রাম এলাকায় মহাসড়কের উপরে যে পানি উঠেছিল সেই পানি কিন্তু নেমে গেছে। আর কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। এবার নোয়াখালী বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তো পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিনা? আর এদিকে দেখা যাচ্ছে যে মুছাপুরে একটি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে, এর প্রভাব কেমন পড়েছে? নোয়াখালীতে 2 দিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে আসলে বৃষ্টির পানি বাড়ছে না, এটি যেমন সত্য তেমনি জোয়ারের পানি কমেছে এমনটাও বলা যাবে না। যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজকে জানিয়েছেন যে এ পর্যন্ত নোয়াখালীতে 3 ইঞ্চির মতো পানি কমেছে বলে তারা দাবি করেছেন। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে তাদের চোখে দৃশ্যমান কোনো পানি নামার দৃশ্য ধরা পড়েনি। আমি যদি একটু দেখাই, আমার পাশে এখন যে সড়কটি, এটি জেলা শহরের প্রধান সড়কের সাথে একটি সংযোগ সড়ক। এই সড়কের প্রচুর পানি এখনো রয়ে গেছে এবং এখানে উপর দিয়ে মানুষ হাঁটছে, পাশ দিয়ে একেবারে মাঝখান বরাবর কিন্তু 1 হাঁটুর উপরে পানি। প্রত্যেকটি বাড়িঘর, দোকানপাটের মধ্যে এখনো প্রচুর পানি রয়েছে। এখনো দলে দলে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। আশ্রয় কেন্দ্রে ক্রমেই লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল পর্যন্ত আশ্রয় কেন্দ্রে 80,000 লোক ছিল এবং 502টি আশ্রয় কেন্দ্র ছিল। সেখানে আজকে সরকারিভাবে জানানো হয়েছে যে 800-র উপরে 850 আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং সেখানে 1,20,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে বলে জানানো হয়েছে। তো আশ্রয় কেন্দ্রগুলোতে সরকারি যে আশ্রয় কেন্দ্রগুলো ঘোষণা করা হয়েছে, এর পাশাপাশি অসংখ্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা উঁচু দালান ঘর, সেগুলোতে স্থানীয় লোকজন আশ্রয় নিয়েছেন যেগুলো সরকারের তালিকায় নেই। এবং এসব আশ্রয় কেন্দ্রগুলোতে স্থানীয় বাসিন্দারাই এবং স্বেচ্ছাসেবকরা যে যার মতো করে তাদেরকে সহযোগিতা করছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। এদিকে বন্যা দুর্গত 11 জেলায় 18 জনের মৃত্যুর খবর নিশ্চিত করল দুর্যোগ মন্ত্রণালয়। এতে প্রায় 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত বলেও জানানো হয়েছে। দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। তিনি বলেন 11 জেলা ও 77 উপজেলায় পানিবন্দী রয়েছেন 9,44,000 মানুষ। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 3,527টি। এতে আশ্রয় নিয়েছেন 2,84,888 জন। বন্যার্তদের সহায়তায় এরই মধ্যে ফেনীতে ফিল্ড হাসপাতাল করার কথাও জানান তিনি। বলেন রোববারের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। পানিবন্দী লোক সংখ্যা প্রায় 9,44,000-এর বেশি, 9.5 লক্ষ লোক পানিবন্দী হয়ে আছে। মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন যারা গেছে। এর মধ্যে কুমিল্লা 4 জন, ফেনী 1 জন, নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন।
আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে ৩,৫২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে ২,৮৪,৮৮৮ জন। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। বন্যা কবলিত ১১ জেলায় ত্রাণ সহায়তা দেওয়ার জন্য দেশের বিভিন্ন জেলায় ত্রাণ সংগ্রহ ও পৌঁছানোর কাজ শুরু করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। চুয়াডাঙ্গায় বন্যার্তদের জন্য শিক্ষার্থী, চিকিৎসক সহ বিভিন্ন সংগঠন ত্রাণ সংগ্রহ শুরু করেছে। বিভিন্ন সংগঠনকে ত্রাণ সংগ্রহের জন্য এলাকা ভিত্তিক মাইকিং করতে দেখা যায়। ত্রাণ সহায়তার জন্য এগিয়ে আসছে সাধারণ মানুষও। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কাজ শুরু করেছে নেত্রকোনার সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, তেরিবাজার সহ অন্তত ২০টি পয়েন্টে শিক্ষার্থীদের সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করতে দেখা গেছে। নাটোরে সংগ্রহকৃত ত্রাণ সহায়তা বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুল ইসলাম। বন্যার্তদের জন্য সাহায্যের জন্য বলছি, তেনারা আমাদেরকে নগদ টাকা এবং ব্যবহার করা পোশাক সহ খাদ্য, শুকনো খাবার এবং ওষুধপত্র আমাদের কাছে দিচ্ছেন। আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি, মা বোনরা আমাদেরকে চাউল ডাউল বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। আশেপাশে যারা আছে সবাই হেল্প করতেছে আমাদেরকে। আপনারা সবাই দেশবাসী সবাই একসঙ্গে কাজ করার উদ্যোগ নেওয়া উচিত সবার, কারণ আমাদের দেশে যে ধরনের বন্যায় কবলিত হয়েছে, যেসব এলাকা আটকা পড়ে গেছে, পানির মধ্যে পানির তলে আটকা পড়ে গেছে, এদেরকে সবাইকে উদ্ধার করা উচিত। এই জন্য আমাদের এদিকে ফেনীর ৬ উপজেলায় ১০ লাখের বেশি পানিবন্দী। উদ্ধার করা হয়েছে অন্তত ৫০,০০০ জনকে। সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সকালে হেলিকপ্টারে বিভিন্ন ভবনের ছাদে ত্রাণ সামগ্রী ফেলা হয়। ফেনী থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। এখনো ফেনীর যে উপজেলাগুলো রয়েছে সেই পানি কিন্তু এখনো কোনো কমার কোনো সম্ভাবনা দেখছি না। বিশেষ করে এই গ্রামগুলোর ৫৮০টির মতো ইউনিয়ন এখনো বন্যা কবলিত রয়েছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই যে যার মতো করে চেষ্টা করছেন দুর্গত মানুষদের বন্যার যে সমস্ত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। চারদিকেই পানি আর পানি। তবে এখন পর্যন্ত যেটা অবস্থা, যে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে এত বেশি পানি যে সেখানে নৌকা, স্পিডবোট এবং হেলিকপ্টার ছাড়া কোনোভাবেই দুর্গত মানুষদের কাছে পৌঁছানো সম্ভব নয়। এখনও এ সমস্ত এলাকার যে সমস্ত উঁচু উঁচু স্কুল রয়েছে, উঁচু অট্টালিকা রয়েছে, সে সমস্ত ছাদে তারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন কখন সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ তাদের হাতে পৌঁছায়। এমন একটা অবস্থা যে সেখানে রান্না করার তো কোনো উপায় নেই। গবাদি পশুসহ সবাই ছাদে অবস্থান করছেন এবং তারা একেবারে সৃষ্টিকর্তাকে ডাকা এবং সরকারি সংস্থাগুলোর অপেক্ষায় রয়েছেন কখন তাদের কাছে ত্রাণ এসে পৌঁছায়। তবে সব ধরনের প্রচেষ্টা চলছে। উজানের ঢল ও বৃষ্টি কমে আসায় কয়েকটি জেলা থেকে নামছে বৃষ্টির পানি, বন্যার পানি। অনেক এলাকায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন দুর্গতরা। এখন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে দুশ্চিন্তায় তারা। এদিকে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ স্বাভাবিক হয়নি বেশিরভাগ স্থানে। উজানের ঢল কমায় মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়ার বিভিন্ন এলাকা থেকে নামছে বন্যার পানি। এরই মধ্যে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন দুর্গত এলাকার মানুষ। গরো আটমান পানি আসলাম তো আর গালার সাইডে যেটা আছে উঠান উঠান হলতা পড়ে গেছিল আর কি। আমরা অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। আজকে সকালে পানি নামছে, আমরা এখন আয়া ঘর দর পরিষ্কার করতেছি। এর মধ্যেও কাওয়াদিঘি ও হাকালুকি হাওড় অঞ্চলে পানি এখনো বাড়ছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ৫৫টি আশ্রয় কেন্দ্রে এখনো অবস্থান করছেন ৮৫০০ মানুষ। হবিগঞ্জেও রাস্তাঘাট, ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনো পানিবন্দী ২২ ইউনিয়নের ৫০,০০০ মানুষ। বন্যার পানি কমতেছে, কিন্তু অনেকের বাড়িঘরে এখনো পানি বিদ্যমান রয়েছে। রাস্তার মধ্যে বড় গতকালকে হোমর পানি আসিল, আজকে পানি কমিয়া ঘন্টা পানি পর্যন্ত আইছে। বর্তমানে আমরা বাড়িঘরের অবস্থা খারাপ। মানুষের যে সঞ্চিত যে সমস্ত জিনিস মানে ধান চাল ছিল সেগুলো নষ্ট হয়েছে, আরও বিভিন্ন ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মানুষ ব্যাপকভাবে। চট্টগ্রামে বন্যা কবলিত ৪ উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে। তবে ধীরগতির কারণে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে থাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা।
আমাদের সরকারি সহায়তা যেটা এসছে 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা, সেটা আমরা বিতরণ শুরু করেছি। আর এই বিতরণ কার্যে আমাদের সার্বিকভাবে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, আছে আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি যারা আছেন তারা সহ স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে আমরা এই ত্রাণগুলো বিতরণ করেছি। খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিচু এলাকা হওয়ার কারণে দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখনও পানিবন্দী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই মুহূর্তে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার 4 উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে, কিছুটা উন্নতি হয়েছে কিনা? জি, চট্টগ্রামের 4 উপজেলার যে উপজেলাগুলো বন্যা আক্রান্ত, বিশেষ করে মিরসরাই, ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, রাঙ্গুনি এলাকাগুলো, এবং সেই এলাকাগুলো থেকে ইতিমধ্যে পানি নামতে শুরু হয়েছে, কিন্তু পানি নামার গতিটা খুবই কম। সেক্ষেত্রে মানুষজনের ঘরবাড়ি থেকে এখন আসলে পানি নামেনি। আমরা এখন আসলে যে জায়গাটি রয়েছে এটি ফেনীর একেবারে ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা, এখান থেকেই শুরু হয়েছে ফেনীর সীমানা। কিছুক্ষণ আগে আমরা মিরসরাই সীমান্তে ছিলাম। এখানে আমরা এসে দেখেছি সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের যারা সদস্যরা আছে তারা গতকাল থেকে, অর্থাৎ বন্যার প্রথম দিন থেকে তারা এখান থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। একই সাথে সাথে মানুষের যে চিকিৎসা ব্যবস্থা সেটিও তারা বজায় রেখেছেন। আমরা এখন দেখছি এখানে মানুষের ত্রাণের জন্য হাহাকার, গ্রামগুলো এখনো পানিতে ডুবে আছে, মানুষ এখনো বাড়িঘরগুলোর মধ্যে আটকে আছে এবং খাবারের জন্য মানুষের যে ছোটাছুটি সেটি আসলে তারা অপেক্ষায় করছেন। আমরা দেখছি এখানে যে বেসরকারি সংস্থাগুলো আছে, বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগে তারা ত্রাণ নিয়ে আসছে এবং সেই ত্রাণগুলো তারা সেনাবাহিনীর মাধ্যমে হস্তান্তর করছে। সেনাবাহিনী এখান থেকে যে ভিতরের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে তারা তাদের নিজস্ব বোটযোগে তারা নিয়ে যাচ্ছে। আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে যে পরিমাণ ত্রাণ এখানে এসেছে সেটি একেবারেই স্বল্প, এবং তারা বলছেন যে ত্রাণের মান নিয়েও প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে যথার্থ আসলে যেভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমটা পরিচালনা করার কথা সেটি আসলে বাস্তবায়ন করার জন্য তারা সংস্থাগুলোর প্রতি অনুরোধ করেছেন। আমরা এখানে দেখেছি যথেষ্ট পরিমাণ যে সুপেয় পানি, যেটি সংকট আমরা সকাল থেকেই বলছি, এখানে সেনাবাহিনীর কর্মতৎপরতা আমরা দেখছি। তাদের সদস্যরা মানুষজনের যারা ব্যক্তি উদ্যোগে যারা নিয়ে আসছেন তারা তাদের পরিবার পরিজনের ঠিকানা লিখেও দিচ্ছেন যে তাদের বাড়িঘরগুলোতে খাবার পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমরা জেনেছি যে ফেনী, বিশেষ করে ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোর ভিতরে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে এখনো মানুষ বিভিন্ন বাড়িঘরে আটকে আছে, ছাদের উপরে তারা খাবার অনাহারে অন্ধারে তারা দিন কাটছে। তবে সেনাবাহিনীর কর্মকর্তা বা স্বেচ্ছাসেবী সংগঠন বলছে তারা যে কোনো ধরনের ত্রাণ তৎপরতা বাড়ানোর জন্য তারা চেষ্টা করবেন এবং খাবারের যে পর্যাপ্ত সরবরাহ ব্যবস্থা তারা সেটা চালু রেখেছেন। এবং সরকারের যে সমন্বয়, অর্থাৎ সেনাবাহিনীর মধ্য দিয়ে যে ত্রাণের যে সমন্বয় সেটি এখন অত্যন্ত জরুরি বলছেন। আমরা এখন যেটি বলতে পারি যে এখান থেকে যে ছাগলনাইয়ার উপজেলাগুলো আছে সেই উপজেলা বা গ্রামগুলোর মানুষজন তারা এখন এখান থেকে যারা আসলে আটকে আছেন তারা সেখান থেকে শহরমুখী হয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সব মিলিয়ে এখানে ত্রাণ তৎপরতা চলছে, মানুষজন অপেক্ষায়। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। এদিকে খাগড়াছড়ি বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছি যে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু দীঘিনালার মেরুং ইউনিয়ন এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল, সেটার অবস্থা এখন কেমন? দেখুন আতিফা, আমি এই মুহূর্তে রয়েছি দীঘিনালার মেরুং ইউনিয়নে। এই বাজারটি গতকাল রাত পর্যন্ত কিন্তু এখানে অন্তত 5 ফিট পানি নিচে ছিল এবং গত সোমবার থেকে এই বাজারের যে পরিস্থিতি আমরা দেখেছি এটা আসলে মূলত 5 থেকে 7 ফিট নিচে পর্যন্ত এই বাজারটি ছিল। তবে এখন বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্যবসায়ীরা কিছুটা তাদের যে এখানে যে পলি পড়েছিল সেই পলিগুলো আসলে পরিষ্কার করার কাজ করছে এবং এই বাজারের একদম এই টিনের চাল ছুঁয়ে কিন্তু পানি কিন্তু ছিল গত সোমবার থেকে শুরু করে গতকাল রাত পর্যন্ত এই বাজারের পরিস্থিতি ছিল। তবে এখন আমরা যে অবস্থাটা দেখছি বন্যার পানি কিছুটা কমে এখান থেকে বাজার থেকে কমে গেছে, তবে এখনও মহাসড়কের উপরে কিছুটা পানি রয়ে গেছে। তবে এই এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি। আমরা এখানে বেশ কয়েকজন কৃষকের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছেন যে তারা এই মাসেই 1 আগস্ট থেকে 3 আগস্ট এবং এই আগস্টের গত এই কয়েকদিনে কিন্তু 2 দফায় কিন্তু বন্যার শিকার হয়েছে। তারা যে বলছে যে এখন নতুন করে আসলে ধানের চারা
নতুন করে আর রোপণ করার সুযোগ নেই। সেক্ষেত্রে তারা একটা বড় ধরনের ক্ষতি হয়েছে এবং তারা একদম অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। এবং একই সাথে এই এলাকাটিতে প্রচুর পরিমাণে ধানি জমি রয়েছে, যেগুলো সবগুলোই কিন্তু একেবারে বলা যায় যে 100% ধানি জমি যা আছে সবই কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থা আসলে তারা সরকারের সহযোগিতা চাইছে এবং আগেও বলেছে যে তারা আসলে এর আগেও কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ, সার সহ অন্যান্য যে সুযোগ সুবিধা তার কোনোটাই পায় নাই। এখানে কৃষকদের কিন্তু বেশ অভিযোগ রয়েছে এবং মেরুং এই বাজারটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি যে বয়ে গেছে সে চিহ্ন কিন্তু রয়ে গেছে, অর্থাৎ পানির পলি কিন্তু একদম একেবারে এই যে টিনের চাল পর্যন্ত ছুঁয়ে গেছে। সেই বাজার থেকে এখন পানিটা কমে এসেছে এবং এই নিয়ে কিন্তু এই এলাকাটি অন্তত 4বার কিন্তু প্লাবিত হয়েছে। এবং আমরা এই বিষয়টা নিয়ে বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। এখানকার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে বলেছেন তারা সবচেয়ে বেশি মেরুংকে গুরুত্ব দিয়ে তাদের যে ত্রাণ কার্যক্রম সেটা করছে এবং ভবিষ্যতে। সমীর মল্লিক, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। আগামী 24 ঘন্টায় কিছু অঞ্চলে বন্যার উন্নতি হবে, আর সব অঞ্চলে উন্নতি হবে 27 বা 28 আগস্টের মধ্যে। এসব তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 10 দিনে বন্যার অবনতি হওয়ার শঙ্কা নেই। এ সময় ভারী বৃষ্টি হলেও বিস্তীর্ণ এলাকা জুড়ে এর প্রভাব থাকবে না। রোববার পর্যন্ত বন্যা কবলিত এলাকায় বৃষ্টির পূর্বাভাস নেই, ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, তবে মঙ্গলবার থেকে অবস্থার উন্নতির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা তুলনামূলকভাবে অনেক কম। গত 24 ঘন্টায় বন্যা দুর্গত এলাকায় বৃষ্টি কম হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশালে 57 মিলিমিটার। এখন যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছে, আমরা আশা করছি যে উপর থেকে অর্থাৎ পাহাড়ি ঢলের এরিয়াটা যদি কম থাকে তাহলে এই বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে এবং আগামীতে বৃষ্টির যেহেতু আগামী 2 দিন আরও বৃষ্টির পরিমাণটা কম থাকবে সেজন্য এই পরিস্থিতির উন্নতিটা আরো হবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। দেশের উজানের অববাহিকায় ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে এবং এর ফলে বর্তমানে যে পানি হ্রাস পাচ্ছে সে তার ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত আমাদের বন্যা পরিস্থিতির যে উন্নতি ধারা চলমান আছে সেটি অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদদের দাবি, মাসের শুরুতেই স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছিল। 16 থেকে 22 আগস্ট পর্যন্ত বৃষ্টি হয়েছে 500 থেকে 700 মিলিমিটার। এ সময় উজানেও হয়েছে ভারী বৃষ্টি। এছাড়া সাগরে জোয়ার বেশি থাকায় পানি সরে যেতে পারেনি। এ কারণে বন্যা ভয়াবহ রূপ নেয়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেললাইন থেকে বন্যার পানি নামায় সিলেটের সঙ্গে ঢাকা ট্রেন চলাচল শুরু হয়েছে। বেলা 11:15টায় কমলাপুর ছেড়ে যায় জয়ন্তিকা এক্সপ্রেস। আজ থেকেই কালনী ও উপবন এক্সপ্রেস এবং সুরমা মেলেও চলাচল করতে পারবেন যাত্রীরা। রাত থেকেই এ রুটের টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। 21 আগস্ট ভারী বর্ষণে খোয়াই নদীর পানি বেড়ে শায়েস্তাগঞ্জ লস্করপুর সেকশনের 98 নম্বর রেল সেতুর গার্ডারে উঠে পানি, এতে বন্ধ হয়ে যায় চলাচল। এদিকে পানি না কমায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধই থাকছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে প্লাবনের কারণে বন্ধ হয়ে আছে যান চলাচল। তবে 14 গ্রাম এলাকায় মহাসড়ক থেকে নেমে গেছে বানের পানি। লালপোলে মহাসড়ক বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা থেকে ঢাকামুখী কোনো যানবাহন যাতায়াত করতে পারছে না। 14 গ্রাম এলাকায় মহাসড়কে ট্রাক এবং পণ্যবাহী কাভার্ড ভ্যান আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আলম জানান, মহাসড়ক থেকে পানি না সরলে সচল হওয়ার সম্ভাবনা নেই। এদিকে কুমিল্লা ও ব্রাহ্মণপাড়া এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গোমতী ও সালদা নদীর ভাঙনে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা কবলিত এলাকায় বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত লাইন চালু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাট এলাকার 35 মেগাওয়াট একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এরই মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকার কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। পরে তিনি 2010 সালে পাশ করা বিদ্যুৎ ও জ্বালানি আইনের সমালোচনা করেন। ঝড় জলোচ্ছ্বাস এগুলো হয় তখন প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যায়।
তো আমরা প্রথমে লাইনগুলো বন্ধ করে দিয়েছি, বিদ্যুৎ সচিব আমাদের সঙ্গে আছেন। তো এখন এইটা হচ্ছে প্রাথমিক। তারপরে এখন ওই অবস্থাতে তো বিদ্যুৎ চালু করা যাবে না, কারণ করলে তো মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্সা বাংলাদেশকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ বিএনপিকে নির্বাচিত করলে ভারতের কাছ থেকে সব নদীর পানির হিস্সা নেওয়ার চেষ্টা করবে। দুপুরে জেলার পৌর আইডিয়াল কলেজে আশ্রয় নেওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ করে। এ সময় আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুর সহ বন্যা কবলিত এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবীরা নিয়োজিত আছেন। এটি অব্যাহত থাকবে। বন্যার্তদের খাদ্য, জামাকাপড় ও দেখাশোনা থেকে শুরু করে পুনর্বাসনের জন্য বিএনপি কাজ করছে। যতক্ষণ বন্যার্তদের পুনর্বাসন শেষ না হবে, বিএনপি ততদিন জনগণের পাশে থাকবে। এ বন্যায় ক্ষতিগ্রস্তদের আরও সহায়তা করার আশ্বাস দেন বিএনপির নেতা। বন্যায় ত্রাণ সামগ্রী, চিড়া, গুড়, মুড়িসহ বেশিরভাগ শুকনো খাবারের চাহিদা বেড়েছে। একই সাথে বেড়েছে দামও। সংকটের সুযোগে ব্যবসায়ীরা অতি মুনাফা করছেন বলে অভিযোগ ক্রেতাদের। দুর্যোগে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান এবং সংশ্লিষ্টদের কঠোর বাজার তদারকির দাবি তাদের। আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন দেশের উত্তর ও দক্ষিণ পূর্ব অঞ্চলে লাখ লাখ মানুষ। তাদের সাহায্যে নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন শুকনো খাবার পাঠাচ্ছেন দুর্গত এলাকায়। এতে বিক্রি বেড়েছে চিড়া, মুড়ি, গুড়ের। বাজারে ২-৩ দিন আগেও প্রতি কেজি মুড়ি ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। তাও পাওয়া যাচ্ছে না বেশিরভাগ দোকানে। চিড়ার কেজিতে গড়ে ৬ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। গুড়ের কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। কি সিন্ডিকেট করে হচ্ছে কিছু দাম বাড়াইছে, স্বাভাবিক, কারণ যেটা হচ্ছে আর ৩ দিন আগে যেটা দাম ছিল সীমিত, এটা অনেকটাই বাড়তি। বাজারে তত্ত্বাবধানটা অবশ্যই প্রয়োজন। বাজারে একটা কমিটি গঠন করার প্রয়োজন গভর্নমেন্ট থেকে, যাতে দাম বাড়তি না নিতে পারে। ত্রাণ সামগ্রী, মোমবাতিরও দাম বেড়েছে। প্রতিটি ২ থেকে ৩ টাকা বেড়ে মোমবাতি বিক্রি হচ্ছে ন্যূনতম ১০ টাকায়। সংকটের সুযোগে ব্যবসায়ীরা অতি মুনাফা করছেন বলে অভিযোগ ক্রেতাদের, যদিও তা অস্বীকার করছেন বিক্রেতারা। জনগণের সহযোগিতায় আমরা কিন্তু যাতে তাদেরকে পাশে দাঁড়াইতে পারি, তাদের সহযোগিতা করতে পারি, এই জন্য কিন্তু আশা। এখন ব্যবসায়ীরা যদি আমাদের সাথে এই সুযোগটা নেয়, তাহলে কিন্তু এটা আসলে মনে হয় না খুবই আমাদের জন্য ভালো হবে। একটা দুইটা জিনিস নিচ্ছি না, অনেকটা জিনিস নিচ্ছি। তো এই জায়গা থেকে তারা কিন্তু চাইলেই খুব সহজেই আমাদের জন্য একটু সহজলভ্য করে দিতে পারতেন, কিন্তু সেই সহযোগিতাটা ওনারা করছেন না। মার্কেটে 160 টাকাও গুড় বিক্রি করছে, 160 টাকা গুড় মানুষ কিনে নিছে, কিন্তু আমরা ওইসব করি না। আমাদের কাছে যতটুকু আছে। এদিকে এসব খাবারের বাজার স্বাভাবিক রাখতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মূল্য তালিকা ও রসিদ না থাকায় ২ দোকানিকে জরিমানা করা হয়েছে ১৫,০০০ টাকা। আখের গুড় নামে যে গুড়টা বিক্রি করছেন, এটা অ্যাকচুয়ালি চিনি, সোডা এবং হাইড্রাস দিয়ে তৈরিকৃত গুড়, ভেজাল গুড়। এবং উনি এই মুড়ির প্যাকেটে কোনো মূল্য দেওয়া নাই, উনি ওনার ইচ্ছা মতো মুড়ির মূল্য বৃদ্ধি করে বিক্রয় করছেন। এই সমস্ত অপরাধে এনাকে ৫,০০০ টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। দুর্যোগের সময়ে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রম ও বাড়তি তদারকি চলবে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনার কাছে এই গুড় কি পরিমাণ আছে? শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার এবং মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মামুনুর রহমান মামুন নামে ইউপি সদস্য নিহত হয়েছে। সকালে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের আশানগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত মামুন গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য এবং আশানগর গ্রামের হাবিল মেম্বারের ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য মামুন এবং তার পিতা হাবিল মেম্বারকে এলোপাতাড়ি কুপিয়ে ও টেটা বিদ্ধ হয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। হাবিল মেম্বারের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। ভারী বৃষ্টি ও বন্যায় লক্ষ্মীপুরে ভেসে গেছে ৪০,০০০ পুকুরের মাছ। সবজি ও আমনের বীজতলা সহ ২০,০০০ হেক্টর ফসল
পানিতে তলিয়ে গেছে। সব হারিয়ে দুশ্চিন্তায় কৃষক। মৎস্য ও কৃষি বিভাগ জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করার কাজ চলছে। ২০ বছরে এত পানি আর জলাবদ্ধতা দেখেনি লক্ষ্মীপুরের মানুষ। টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার পানিতে রাস্তাঘাট ঘরবাড়ি তলিয়ে গেছে, ভেসে গেছে মাছের খামার, সবজি ক্ষেত ও বীজতলা। এসব ক্ষতি কিভাবে কাটাবে এ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। আমার একটা মাছের খামার আছে, ওখানে ২০,০০০ মাছ ছিল তেলাপিয়া। এটা সম্পূর্ণ আপনার পানিতে ঘেরটা সম্পূর্ণ মানে চলে গেছে। তো সারা লক্ষ্মীপুরে আজকে চাষিদের এই অবস্থা। মাছ গনাইতে আছে, খালি চলতে আছে, বৃষ্টি হন পানির তো অবস্থা ঘুরে গেছে, আমরা দাম কই। জেলা কৃষি কর্মকর্তারা জানান, বন্যায় ফসলের ক্ষতি ১০ থেকে ১৫ কোটি টাকার। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েকদিনের বৃষ্টিতে আমাদের আমন বীজতলার প্রায় ১,৪৮৬ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর দণ্ডায়মান আমন ফসলের ২,৬১৮ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আউশ ফসলের দণ্ডায়মান ফসলের ২,৯৬৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শরৎকালীন সবজির ৪৪৩ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। তো এই আবহাওয়া যদি বিরাজমান থাকে তাহলে আমাদের আক্রান্ত পরিমাণ আরও বাড়তে পারে। মৎস্য বিভাগ জানান, জেলায় ৪০,০০০ পুকুর ভেসে গেছে। এতে ৮০ থেকে ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই মাছের পরিমাণ প্রায় ৩,০০০ মেট্রিক টন। এখানে ছোট বড় সব ধরনের মাছ আছে। তো এটা আসলে এখনও চলমান আছে। আজকে যদি বর্ষা চলতে থাকে তাহলে হয়তো এটা ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যাবে। এবং এই পর্যন্ত যতটুকু হয়েছে, তো আমার মনে হয় আরও ২-১ দিন এভাবে চললে ক্ষতির পরিমাণটা দ্বিগুণ থেকে ৩ গুণের দিকে চলে যাবে। ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে কাজ করছে জেলা প্রশাসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম জুড়ে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার আতঙ্ক, তবে সে পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে আশ্বস্ত করছে কর্তৃপক্ষ। তারা বলছেন, পানির স্তর সর্বোচ্চ ১০৯ ফুট না পেরুলে সে পথে যাবেন না তারা। নতুন করে ভারী বর্ষণের কবলে না পড়লে দেখছেন না বাঁধের গেট খোলার প্রয়োজন। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল আর বৃষ্টিতে বন্যায় বিপন্ন পূর্ব সীমান্তের প্রায় সব জেলা। আর এই দুর্যোগে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার গুজবে ছড়িয়েছে আতঙ্ক। তবে সে গুজব নাকচ করে কর্তৃপক্ষ জানাচ্ছে, পানির স্তর ১০৯ ফুট উঠলেই ছাড়া হয় পানি। এখনও তা আছে ১০৭ ফুটের মধ্যে। শুক্রবার বৃষ্টি না হয় পানি বাড়ার গতিও কমেছে। পানি যদি উপর থেকে বেশি আসে সেক্ষেত্রে আমরা ছাড়া চিন্তা ভাবনা করবো আর কি। প্রথমে ৬ ইঞ্চি সবগুলো গেট, আর পরে আপনার এটা আস্তে আস্তে বাড়বে। ৬-এর পরে যদি ইনকামিং বেশি হয় সেই ক্ষেত্রে আপনার ১ ফুট হবে, ১.৫ ফুট হবে, ২ ফুট হবে। সেটা পানি আসার উপর নির্ভর করবে। কাপ্তাই হ্রদের পানি ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে। চট্টগ্রামবাসীর দুর্ভোগ এড়াতে সর্বোচ্চ পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত তাই পানি ছাড়বে না কর্তৃপক্ষ। সর্বোচ্চ ওয়াটার লেভেল হচ্ছে ১১০ ফিট। আমরা এই ১১০ ফিটের উপরে পানি রাখার কোনো স্কোপ আমাদের নাই। নর্মালি আমরা ১০৯ হলে পানি ছাড়া আরম্ভ করি। এবং কাপ্তাই বাঁধের পানি ছাড়লে এর প্রভাব পড়বে গুমাই বিল সহ বিস্তীর্ণ এলাকায়। তাতে প্লাবিত হতে পারে চট্টগ্রাম শহরের নিচু এলাকাও। বিরাট বিল, এই যে গুমাই বিল, এর মধ্যে যদি পানি ঢুকে তাইলে এর যে ফসল এর কি হবে। এরপর হচ্ছে এই যে রাউজান, বোয়ালখালী এবং এই অঞ্চলগুলার যে ফসল ঘরবাড়ির অবস্থা কি হবে। এই সব কিছু আমাদেরকে একসাথে মিলাইয়াই এই পানিটা আমার ছাড়া উচিত বলে আমি মনে করি। নতুন করে ভারী বর্ষণের কবলে না পড়লে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার পরিস্থিতি তৈরি হবে না বলেও আশ্বস্ত করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনার পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত ওয়াবদার বেড়িবাঁধ ৩ দিনেও মেরামত করা সম্ভব হয়নি। ২ দফায় মেরামত করা বাঁধ জোয়ারের পানিতে ভেসে গেছে। ফলে ১৩ গ্রাম প্লাবিত হয়ে ১৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ধসে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি। বাঁধ ভেঙে ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার বীজতলা, আমন ফসল ও মাছ। আশ্রয় কেন্দ্রে উঠেছেন ক্ষতিগ্রস্ত মানুষ। গত বৃহস্পতিবার দুপুরে ভদ্রা নদীর প্রবল জোয়ারের পানিতে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারের কালীনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদার বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত হয়। পরে সন্ধ্যায় এলাকাবাসী বাঁশের পাইলিং ও ভেকু দিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধ প্রাথমিকভাবে মেরামত করেন। তবে রাতের জোয়ারের পানিতে বাঁধটি ভেসে যায়। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলাকার হাজার হাজার মানুষ আবার মেরামত করেন। সে বাঁধ আবারও দুপুরে জোয়ারের পানিতে ভেসে যায়।
এটা সবুজ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের ময়লা আবর্জনা পরিষ্কার করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিষ্কার করা হয়। শিক্ষার্থীরা জানান, হাসপাতাল সহ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা আর নোংরা পরিবেশের কারণে রোগীসহ এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে ছিল। চিকিৎসক, নার্স, রোগীর যাবতীয় ময়লা আবর্জনা ও মেডিকেল বর্জ্য জমা হয়ে এক দুর্বিষহ পরিবেশের সৃষ্টি করে। ডাস্টবিন না থাকা সহ সচেতনতার অভাবে প্রতিনিয়ত খাবারের উচ্ছিষ্ট ফেলছেন রোগীর স্বজনরা, আর হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরাও ফেলছেন মেডিকেল বর্জ্য সহ নানা আবর্জনা। সেই ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। পরিষ্কারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। অন্তর্বর্তী সরকার অত্যন্ত স্বচ্ছ এবং তারা ক্ষমতা আঁকড়ে না থেকে যথাসময়ে নির্বাচন দেবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াতকে আইনি প্রক্রিয়ায় নয়, নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। আর নিবন্ধন বাতিল আদালতের রায়ের বিষয়, তাই সেটি আইনগতভাবেই মোকাবেলা করবে জামায়াত। শফিকুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তারা জাতীয় বীর। তাদের আত্মত্যাগের কারণে দেশ একটি জুলুমবাজ সরকারের হাত থেকে রক্ষা পেয়েছে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।